স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, সাথে আছি শাফাদ্দিন ফরিদ। আমি আছি আতিফান জুমান। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। অপহৃত ম্যানেজার ভালো আছেন, যোগাযোগ হয়েছে ব্যাংকের এমডির সঙ্গে। কেএনএফ এর সঙ্গে শান্তি প্রতিষ্ঠা কমিটির আলোচনা বন্ধ। জনপ্রতিনিধিদের যে কোনো মূল্যে জনসেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর, দারিদ্র্যমুক্ত দেশ গড়ার প্রত্যয়। ঈদযাত্রা টার্মিনালের বাইরে যাত্রী ওঠানামা করতে দেবে না ডিএমপি, ফিটনেসবিহীন গাড়িতে থাকবে কড়া নজর। 4,000 কোটি টাকার ইভিএম প্রকল্পের পুরোটাই ছিল ত্রুটিপূর্ণ, দাবি ইসি আলমগীরের। আধুনিক করার পরিকল্পনা। এবং 4 বিভাগে হিট অ্যালার্ট থাকছে আরও 3 দিন। সোমবারে আগে বৃষ্টির সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বান্দরবানের রুমায় অপহৃত ম্যানেজার নিজামুদ্দিন ভালো আছেন, তার সঙ্গে যোগাযোগ হয়েছে বলে জানিয়েছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। এদিকে ম্যানেজার নিজামুদ্দিন এখনও উদ্ধার না হওয়ায় উদ্বিগ্ন স্বজনরা। সন্ত্রাসী হামলার আশঙ্কায় বান্দরবানের রুমা, রাংছড়ি ও থানচি উপজেলায় সোনালী ব্যাংক শাখার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জেলা সদরের প্রতিটি ব্যাংক এবং এটিএম বুথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে 3 উপজেলায় আগের মতো ব্যাংকিং কার্যক্রম চালু হবে। এদিকে কেএনএফ এর সঙ্গে সব ধরনের আলোচনা বন্ধ ঘোষণা করেছে বান্দরবান শান্তি প্রতিষ্ঠা কমিটি। সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা শেষে এই সিদ্ধান্ত জানান শান্তি প্রতিষ্ঠা কমিটির আহ্বায়ক কাশৈলা। তিনি বলেন, পাহাড়ের অস্থিতিশীল পরিবেশ শান্ত করতে ও কেএনএফ সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে শান্তি প্রতিষ্ঠা কমিটি গঠন করা হয়। কিন্তু পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে আলোচনার মধ্যেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে কেএনএফ এর সদস্যরা। এর জেরে স্থগিত করা হয়েছে আলোচনা। এবছরের 29শে মে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান কাশৈলা মারমার নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠা কমিটি গঠন করা হয়। এ মাসেই কেএনএফ এর সাথে 3য় দফা আলোচনার কথা ছিল এই কমিটির। পবিত্র রমজান মাসে মুসল্লিদেরকে এনে তারাবি নামাজের সময় সে তারা জিম্মি রেখে মোবাইলতে লুট করে, তাদেরকে আঘাত করে এভাবে নিয়ে যেরকম, এটা হয়তো ভাষাহীন হয়ে পড়েছে। জন্য আমরা, আপনারা বলেছেন যে কমিটির সংলাপ হবে কিনা, সেই সংলাপ তো পরিবেশের তুতিলে বন্ধ হয়েছে। ঘোষণা দিয়ে ব্যাংক ডাকাতি করে বান্দরবান জুড়ে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে পাহাড়ি সশস্ত্র সংগঠন কেএনএফ। সকাল থেকে রুমায় কিছু দোকানপাট খুললেও থমথমে থানচির পরিস্থিতি। এদিকে বান্দরবানের রুমা থেকে অপহৃত সোনালী ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকে উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলছে বলে জানিয়েছে প্রশাসন। পুলিশ জানায়, বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও প্রতিষ্ঠানের আশপাশে বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। এছাড়া পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ রয়েছে সব সরকারি ব্যাংকের শাখা। মঙ্গলবার রাতে রুমায় সোনালী ব্যাংকের শাখায় হামলা করেও অস্ত্রধারীরা কোনো টাকা নিতে পারেনি। তবে বুধবার দুপুরে থানচিতে সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের 2টি শাখা থেকে 17.5 লাখ টাকা নিয়ে যায় ডাকাতরা। থানচিতে এই মুহূর্তে আমরা আমাদের পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। আমরা ব্যাংক, উপজেলা, বাজার, বাস স্ট্যান্ড সহ আশপাশ এলাকায় পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা অত্যন্ত সতর্ক অবস্থায় আছি। বান্দরবানের রুমা ও থানচির সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। আলোচনা বন্ধের বিষয়ে শান্তি প্রতিষ্ঠা কমিটি আসলে কি জানিয়েছে এবং আজকে সারাদিনে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান সম্পর্কে কি তথ্য আছে? যেহেতু শান্তি প্রতিষ্ঠা নিয়ে তাদের মধ্যে 2 দফা আলোচনা হয়েছে এবং সামনে আরেকটা আলোচনার সম্ভাব্য তারিখ ছিল,
এই সময়ের মধ্যে আসলে যেহেতু একাধিকবার ব্যাংক লুটের ঘটনা ঘটেছে, এইসব কারণে শান্তি প্রতিষ্ঠা কমিটি মনে করছে এই আলোচনাটা তারা আর এগিয়ে নিয়ে যাবে না। তারা আজকে সেটা সাংবাদিকের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তারা সেই শান্তি প্রতিষ্ঠার আলোচনা আর সামনে এগিয়ে নিয়ে যাবে না। অন্যদিকে আমি সকাল থেকে আছি থানচিতে, যেখানে গতকাল দুটা ব্যাংকে লুটপাটের ঘটনা ঘটেছে, সোনালী ব্যাংক এবং পাশাপাশি কৃষি ব্যাংক আপনি দেখছেন, এবং এর পাশে রয়েছে আসলে থানচি থানা। আমরা জেনেছি এখানে কমান্ডো স্টাইলে আসলে দুপুরে তারা এসে টাকা লুট করে নিয়ে যায় এবং একটা ত্রাসের রাজত্ব কায়েম করে যাওয়ার সময় তারা গুলি ছুটতে ছুটতে এখানে স্থান ত্যাগ করে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবং গতকাল দোকানপাট বন্ধ থাকলেও আজকে কিন্তু দোকানপাট এখানে খুলেছে, তবে মানুষের মধ্যে আতঙ্ক আছে। এখানে একটু আগে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূর আলম মিনা পরিদর্শন করেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যেহেতু অপহরণের শিকার ব্যাংক ম্যানেজার সাথে যোগাযোগ তৈরি হয়েছে এবং তিনি আশা করছেন দু এক দিনের মধ্যে কিংবা খুব দ্রুত সময়ের মধ্যে ব্যাংক ম্যানেজারকে উদ্ধার করতে সমর্থ হবেন। এবং তিনি বলেছেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা আসলে এগিয়ে যাচ্ছে। সব বিষয়ে আসলে তিনি খোলাসা করতে না চাইলে বলেছেন খুব কম সময়ের মধ্যে সুসংবাদ দিতে পারবে বলে তিনি জানিয়েছেন। এবং তিনি বলেছেন ব্যাংকগুলির মধ্যে এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং থানচি এবং রুমা এলাকায়ও আরও নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে যে প্রশ্নটা ঘুরে ফিরে আসছে আসলে হঠাৎ করে কেএনএফ কেন এরকম মরিয়া হয়ে উঠেছে, এই প্রশ্নের আমরা করেছিলাম নূর আলম মিনাকে। তিনি বলেছেন তারা চেয়েছিল রুমার ভল্টটা আসলে ডাকাতি করতে, যেহেতু ঈদের আগে অনেক টাকার বিষয় থাকে, তারা সেই খবর জেনে ভল্ট ডাকাতি করতে চেয়েছে, সেটা ব্যর্থ হয়ে আসলে থানচিতে তারা আক্রমণ করেছে। এখানেও ভল্ট তারা লুট করতে চেয়েছিল। আমরা খবর পেয়েছি এখানে যারা গ্রাহক ছিলেন তারা বলেছিলেন তারা ভল্টের চাবি খুঁজেছে। আলমগীর সবুজ, আপনি নিজামুদ্দিনের পরিবারের সাথে কথা বলতে পেরেছেন কিনা? যেহেতু ব্যাংক কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানাচ্ছে, পরিবারের সদস্যরা এই বিষয়ে কিছু জানিয়েছে কিনা আপনাকে? নিজামুদ্দিনের স্ত্রীর সাথে আমাদের কথা হয়েছে, তিনি গতকাল রাতেও কথা হয়েছে এবং আজকেও কথা হয়েছে। তিনি আসলে বারবার আমাদেরকে অনুনয় করেছেন। তিনি বলেছেন তিনি মানসিক যন্ত্রণায় আছেন, তিনি ওনার স্বামীকে যে অপহরণ করা হয়েছে সেটা নিতে পারছেন না বলে জানিয়েছেন। এবং তিনি টেলিভিশনে কথা বলতে অপারগতা জানিয়ে আমাদেরকে বলেছেন তিনি যে কোনো মূল্যে চাইছেন ওনার স্বামীকে যেন জীবিত উদ্ধার হয় এবং সেটা খুব দ্রুত সময়ের মধ্যে উদ্ধার হওয়ার ব্যবস্থা যেন সরকার নেয় কর্তৃপক্ষ, তিনি সে আশাবাদ ব্যক্ত করেছেন। বান্দরবান থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আলমগীর সবুজ। এনজিও হিসেবে যাত্রা শুরু করে সশস্ত্র গোষ্ঠীতে পরিণত হয়ে রাঙামাটি ও বান্দরবানের ৬টি উপজেলায় অস্থিতিশীল এক পরিস্থিতি তৈরি করেছে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ। সরকারের সাথে চলা শান্তি আলোচনার ভেতরেই বান্দরবানে ব্যাংক লুটের ঘটনা ঘটিয়েছে তাঁরা। এদের সাথে আন্তর্জাতিক সশস্ত্র গোষ্ঠীর সংযোগও দেখছেন বিশেষজ্ঞরা, তাই দ্রুত এদেরকে নিষ্ক্রিয় করার পরামর্শ তাঁদের। পার্বত্য চট্টগ্রামের বান্দরবান কেন্দ্রিক বম, পাংখোয়া, লুসাই, খুমি, ম্রো, খিয়াং এই ৬টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কুকিচিন ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কেএনডি এর যাত্রা শুরু হয় ২০০৮ সালে। শুরুতে এনজিও হিসেবে যাত্রা শুরু হলেও ২০১৬ সালে কেএনএফ নামে এই গোষ্ঠী সশস্ত্র হয়ে ওঠে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে কেএনএফ এর আলাদা উইং কুকিচিন ন্যাশনাল আর্মি কেএনএ রাঙামাটির বিলাইছড়ির বড়থলি ইউনিয়ন এবং বান্দরবানের চিম্বুক পাহাড় ঘিরে রুমা, থানচি, লামা, আলীকদম ও রোয়াংছড়ি নিয়ে স্বায়ত্তশাসিত রাজ্য তৈরির উদ্দেশ্যে কাজ শুরু করে। এই গোষ্ঠীর নেতৃত্বে শুরু থেকেই আলোচনায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং একসময়ের জনসংহতি সমিতির ছাত্র সংগঠন পিসিপির কেন্দ্রীয় নেতা নাথান বম। মূলত তার নেতৃত্বে বান্দরবানের দুর্গম এলাকায় পার্শ্ববর্তী দেশগুলোর সীমান্ত ও সেখানকার সশস্ত্র গোষ্ঠীগুলোকে কাজে লাগিয়ে অস্ত্র সংগ্রহ এবং প্রশিক্ষণ গ্রহণ করে কেএনএ। ইতোমধ্যে পাহাড়ের অন্যান্য আঞ্চলিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি হয় নাথান বমের। ২০১৮ সালে তিনি বান্দরবান থেকে সংসদ নির্বাচনে প্রার্থীও হন। ২০২১ সালে নাথান বমের নেতৃত্বাধীন এই গোষ্ঠীর পাহাড়ে টাকার বিনিময়ে জঙ্গিদের সহায়তার বিষয়টি সামনে আসে। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষে ৪ সেনা সদস্য এবং কেএনএর অন্তত ১৬ সশস্ত্র সদস্য নিহত হন। নিরাপত্তা বিশ্লেষকরা বলছে বাংলাদেশ, ভারত, মিয়ানমার সীমান্ত কেন্দ্রিক বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর সাথে যোগাযোগ সংখ্যায় কম এই দলটিকে সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছে। ভারতীয় আর্মি যখন
এই মিজোদের এগেনস্টে বা নাগাদের এগেনস্টে বা উলফার এগেনস্টে কোনো অপারেশন পরিচালনা করে তারা অনেক সময় স্পিল ওভার হয়, আমাদের দেশে হয়তো আশ্রয়ের জন্য ঢুকে পড়ে। আবার ওদিক থেকে যখন মিয়ানমার আর্মি যখন তাদের ইয়েটা বেশি করে, গতিবিধি বা তাদের অপারেশন কার্যক্রম বৃদ্ধি করে, গ্রুপগুলির মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। সম্প্রতি এই গোষ্ঠীর সাথে সরকারের বিভিন্ন স্তরের আলোচনায় সংশ্লিষ্ট এলাকায় স্থিতিশীল অবস্থা তৈরির বেশ অগ্রগতি হয়েছিল, কিন্তু আলোচনাকালীন ব্যাংক লুটের ঘটনা গ্রহণযোগ্য নয় বলে মতামত নিরাপত্তা সংশ্লিষ্টদের। এই পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠায় দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শও দিয়েছে তারা। ইনসার্জেন্সির অনেকগুলি স্তর থাকে, এরা কিন্তু বর্তমানে মাঝামাঝি বা 3 নম্বর স্তরে চলে গেছে। এখনই যদি এদেরকে আমরা কন্ট্রোল না করি তাহলে কিন্তু তাদেরকে ভবিষ্যতে কন্ট্রোল করা অনেক কঠিন হয়ে যাবে। বর্তমানে এই সশস্ত্র গোষ্ঠীর প্রায় 2 শতাধিক সদস্য সক্রিয় রয়েছে বলে জানা গেছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্বৃত্তদের হামলায় এক আনসার সদস্য সহ 5 নিরাপত্তা কর্মী আহত হওয়ার ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান। তিনি জানান, বাগেরহাটের রামপাল বিদ্যুৎ কেন্দ্রে 30 থেকে 40 জনের একটি চোর চক্র চুরির উদ্দেশ্যে আসে। তারা বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় কেন্দ্রের নিরাপত্তা কর্মীরা তাদের বাধা দেয়। এ সময় তারা নিরাপত্তা কর্মীদের উপর চড়াও হয়ে মারধর করে। পরে আনসার সদস্যরা ঘটনাস্থলে আসলে তাদের উপরও হামলা করে তারা। আনসার সদস্যরা একসময় ফাঁকা গুলি ছুড়লে চোররা পালিয়ে যায়। পরে পুলিশ হামলার ঘটনায় জড়িত সন্দেহে 11 জনকে গ্রেপ্তার করে। মামলার প্রক্রিয়া চলছে। আহতদের মধ্যে 2 জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং 3 জনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে বাগেরহাট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অলিপ কুমার ঘটক। অলিপ, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা, আর যারা আহত আছেন তাদের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা কি বলছেন? দেখুন, বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, এই তাপবিদ্যুৎ কেন্দ্রে গতকাল রাত 10টার দিকে যে আবাসিক এলাকা, সেই আবাসিক এলাকাতে কিন্তু পেছনে আপনাকে একটু জানিয়ে রাখি প্রথমেই যে পেছন দিকে হচ্ছে পশুর নদী। এই পশুর নদী থেকে একদল 30 থেকে 40 জনের একটি দল ওই আবাসিক এলাকায় প্রবেশ করে এবং তারা ওইখানে ঢুকে তাদের উদ্দেশ্য ছিল হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্রের যে তামার তার রয়েছে, মূল্যবান তামার তার, যার মূল্য প্রতি কেজি অন্তত 500 টাকা করে, এই তামার তার চুরি করার জন্যই কিন্তু এই চক্রটি এই আবাসিক এলাকায় প্রবেশ করে এবং তারা হচ্ছে এখানে ঢুকে প্রথমে চুরি শুরু করলে কিছুক্ষণ পরে হচ্ছে ওই তাপবিদ্যুৎ কেন্দ্রের যে নিজস্ব নিরাপত্তা রক্ষীরা আছে, সেই নিরাপত্তা রক্ষীরা ঠিক পেয়ে ওইখানে আসলে তখন তাদের উপর চড়া হয় এবং ওইখানে থাকা লোহার রড রামদা এই সমস্ত দিয়ে তাদের উপরে আঘাত করে এবং হামলা করে। এই হামলার খবর পরে আনসার সদস্য, ওইখানে যে আনসার একটি ক্যাম্প আছে, এই আনসার ক্যাম্পের সদস্যরা খবর পেয়ে তারাও ঘটনাস্থলে আসে। সেই ঘটনাস্থলে এসে কিন্তু উভয় পক্ষই কিন্তু চড়াও এবং 2 পক্ষেরই সংঘর্ষ হয় এবং এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে আনসার সদস্যদের কাছে থাকা অস্ত্র দিয়ে তারা কিন্তু ফাঁকা গুলি ছোড়ে, প্রায় 30 রাউন্ড গুলি ছুড়েছে। গুলি ছোড়ার পরে কিন্তু তারা হচ্ছে পালিয়ে যায়। এই ঘটনাটি পুলিশ যখন জানতে পারে, পুলিশও ঘটনাস্থলে যায়। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমানের নেতৃত্বে একটি দল সেখানে যায় এবং সেখানে অভিযানে যেয়ে কিন্তু সেখানে তাৎক্ষণিকভাবে 11 জনকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং যারা এই ঘটনায় জড়িত তাদেরকে গ্রেপ্তার করার কিন্তু চেষ্টা চলছে। এ বিষয়ে কিন্তু এই বেলা 12টার দিকে বাগেরহাটে পুলিশ সুপারের কার্যালয়ে কিন্তু এই বিষয়ে একটি প্রেস ব্রিফিং হয়েছে। সেই প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার রাসেলুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন যে এই ঘটনায় যারাই জড়িত থাকুক তাদেরকে চিহ্নিত করা হবে এবং তারা কিন্তু বলছে যে বিভিন্ন সময়ে এই কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে একটি চোর চক্র দীর্ঘদিন ধরে চুরি করে আসছে। এই ঘটনায় কিন্তু এর আগে বিগত দিনে কিন্তু বেশ কিছু মামলা হয়েছে এবং এই ঘটনায় যারা জড়িত তাদেরকেও কিন্তু তারা গ্রেপ্তার করেছে। তারা কিন্তু যে প্রাথমিক যে তদন্ত করেছে সেই তদন্তে এইখানে যারা নিরাপত্তা
নিজস্ব নিরাপত্তা যে রক্ষীরা রয়েছে তারাও কিন্তু এর সাথে জড়িত এমনটি কিন্তু তারা ধারণা করছে এবং তাদের প্রাথমিক তদন্তে কিন্তু সেইটাই উঠে এসছে। তারা বলছে যে এই ঘটনা যেহেতু সরকারের একটি এত বড় একটি প্রতিষ্ঠান, এখানে তাপবিদ্যুৎ কেন্দ্র, এই তাপবিদ্যুৎ কেন্দ্রে যারাই এই ঘটনার সাথে জড়িত থাকবে তারা কিন্তু আইনের আওতায় নিবে। আর আমি আরেকটু জানিয়ে রাখি, এই ঘটনায় যারা আহত হয়েছে তাদের ভেতরে 3 জনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে, আর 2 জনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। আমি এখানে চিকিৎসকের সাথে কথা বলেছিলাম, চিকিৎসক আমাকে যেমনটি জানিয়েছে যে আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। জনপ্রতিনিধিদের যে কোনো মূল্যে জনসেবা নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ কার্যালয়ে নবনির্বাচিত মেয়র চেয়ারম্যানদের শপথের পর দেয়া বক্তব্যে তিনি আরও বলেন, বাংলাদেশের মতো এত দ্রুত দারিদ্র্যের হার কমানো বিশ্বের আর কোনো দেশে সম্ভব হয়নি। এরপরও যারা উন্নতি দেখতে পায় না তাদের সমালোচনাও করেন তিনি। সরকার বিভাগের সচিব কুমিল্লা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র, কাউন্সিলর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠান প্রধানমন্ত্রীর কার্যালয়ে। শুরুতে কুমিল্লা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 2 মেয়রকে শপথ পাঠ করান সরকার প্রধান। পরে তার কাছে শপথ নেন 5 জেলা পরিষদ চেয়ারম্যান। বশবর্তী না হইয়া এরপর শপথ পাঠ করানো হয় ময়মনসিংহ সিটির 44 কাউন্সিলরকে। পরে জনগণের আস্থা বিশ্বাস ধরে রেখে কাজ করতে জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যে কোনো মূল্যে জনসেবা নিশ্চিত করতে হবে। জনসাধারণের জীবনমান উন্নত করাই সরকারের লক্ষ্য উল্লেখ করে দারিদ্র্যমুক্ত দেশ গড়তে নিজের প্রত্যয় তুলে ধরেন প্রধানমন্ত্রী। যারা অতি দরিদ্র, এই অতি দরিদ্র কিন্তু আমাদের প্রায় 25 ভাগের উপরে ছিল, যেটা আমরা 5.6 ভাগে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। এত দ্রুত অতি দরিদ্রের হার কমানো আমার মনে হয় পৃথিবীর কোনো দেশ এটা পারেনি। এটা আমাদের পক্ষে সম্ভব হয়েছে, এটা আওয়ামী লীগই পারে। তার কারণ হচ্ছে আমরা খুব পরিকল্পিতভাবে পরিকল্পনা নিয়েছি এবং আমরা লক্ষ্য স্থির রেখে পরিকল্পনা নিয়েই কাজ করেছি বলেই এটা সম্ভব হয়েছে। গত 15 বছরে তার সরকার বদলে যাওয়া নতুন এক বাংলাদেশ উপহার দিয়েছে বলেও জানান শেখ হাসিনা। যতই আমি উন্নতি করি, কিছু লোক আছে তাদের কিছুই ভালো লাগে না, আর কোনো কিছুই তারা ভালো দেখে না, কোনো উন্নয়নই দেখে না। আর যারা দেখে না, চোখ থাকতে অন্ধ, তাদেরকে করুণা করা ছাড়া আর কোনো কিছু নেই। তাদের আমরা করুণা করতে পারি, কিন্তু মানুষ আজকে কতটুকু উপলব্ধি করতে পারছে তাদের উন্নয়নটা, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। শহরের মতো প্রতিটি গ্রামেই আধুনিক ও উন্নত সুযোগ সুবিধা নিশ্চিতের অঙ্গীকার করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে আর কেউ দাবিয়ে রাখতে পারবে না। সমাজ ব্যবস্থাকে স্মার্ট করে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির 80% নেতা কারাগারে থাকার অভিযোগের সমর্থনে তালিকা চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে খুলনা বিভাগের দলীয় নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় একথা জানান তিনি। বিএনপির কড়া সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, দলটির 80% নির্যাতিত নেতাকর্মীরা কারাগারে। মির্জা ফখরুলের এমন বক্তব্য পুরোপুরি মিথ্যা, বরং বিএনপির বেশিরভাগ নেতাই এখন বাইরে। ভারতীয় পণ্য বর্জন বিএনপির ভাওতাবাজির রাজনীতি মন্তব্য করে কাদের বলেন, দলটির নেতাদের বাসা ভারতীয় পণ্যে ভরা। এছাড়া উপজেলা নির্বাচনে কৌশলগত কারণে কাউকে নৌকা প্রতীক দেয়া হয়নি বলেও জানান তিনি। দলীয় নেতাদের নির্বাচনে কোনো রকম প্রভাব বিস্তার না করতে সতর্ক করেন ওবায়দুল কাদের। নেতা যারা শব্দ বেরিয়ে গেলেন একে একে, মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমির খসরু সহ সবাই তো জেলের বাইরে, তাহলে কারাগারে বন্দিত্ব বরণ করলেন কখন? 80% নেতাকর্মী কারা, তালিকাটা দয়া করে প্রকাশ করুন, আর মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করবেন না। 4 বিভাগের ওপর হিট অ্যালার্ট জারি থাকছে আরও অন্তত 72 ঘন্টা। এ সময় তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁতে পারে বলেও সতর্ক করা হয়েছে। পাশাপাশি চলমান এই তাপপ্রবাহ বিস্তৃত হতে পারে আশপাশের এলাকাতেও। সোমবারের আগে বৃষ্টির সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। চৈত্রের শেষ ভাগে এসেই পাওয়া যাচ্ছে গ্রীষ্মের আগমনের আজ।
কদিন ধরেই চলছে তাপদাহ। গরমের তীব্রতা কষ্ট বাড়িয়েছে জনজীবনে। সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। কষ্ট রোদের সময়টা তো রোদের সময়, এটা তো গ্রীষ্মকালে বাবা, এটা গরম হবে, রোদ হবে। গরমে তো রোদের জন্য মানে গাড়ি টানতেই তো শরীর শেষ হয়ে যায়, গরমতে একেবারে শরীর হালকা হয়ে যায়। সংসার তো চালাতেই হবে মামা, ভিক্ষা করার জীবন তো কাটবে না, এই জন্য কিন্তু খুবই কষ্ট আছে। আবহাওয়া অফিস বলছে তাপমাত্রা এখন স্বাভাবিকের চেয়ে 1 থেকে 3 ডিগ্রি বেশি। এই অবস্থা থাকবে আরও অন্তত 3 দিন। আর বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে বেশি। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য যদি 10 ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়ে কম হতে থাকে, তখন গরমের অনুভূতির তীব্রতা বৃদ্ধি পেতে থাকে এবং খুব অস্বস্তি ফিল হয়। সোমবার থেকে তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। ওই দিন থেকে সম্ভাবনা রয়েছে সামান্য বৃষ্টির, তবে সাধারণ ছিটেফোঁটা বৃষ্টিতে গরম কমবে না। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, তবে আমাদের এপ্রিল মাসের বৈশিষ্ট্য হলো যে স্থানীয়ভাবে অনেক সময় বজ্র মেঘ তৈরি হয় এবং খুবই স্থানীয়ভাবে বজ্র মেঘ হতে বজ্রপাত সহ বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। আবহাওয়ার অস্বাভাবিক আচরণের পেছনে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিকে কারণ বলে মনে করছেন আবহাওয়াবিদরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেতন ভাতার দাবিতে আন্দোলনে আগারগাঁওয়ে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জড়া বিজ্ঞান প্রতিষ্ঠান বাইগামের কর্মকর্তা কর্মচারীরা। নানা অনিয়ম বিশৃঙ্খলের প্রতিষ্ঠানটির এখন বেহাল অবস্থা। প্রায় 1.5 বছর ধরে বেতন পান না এই প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। এদিকে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার দীপু মনি। কোনো রাজনৈতিক দাবি নয়, পাওনা বেতনের দাবিতে রাজপথে নেমেছেন আগারগাঁওয়ে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জড়া বিজ্ঞান প্রতিষ্ঠান বাইগামের কর্মকর্তা কর্মচারীরা। সাবেক কার্যনির্বাহী কমিটির অনিয়ম ও দুর্নীতির কারণে 1.5 বছর ধরে বেতন ভাতা বন্ধ প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের। আগের পরিচালনা কমিটি বাতিল করে নিয়োগ দেয়া হয়েছে নতুন প্রশাসক। আমাদের 10 লাখ টাকার ফিজিওথেরাপিতে যন্ত্রপাতিই নাই, সেখানে তারা 4 থেকে 5 লাখ টাকার হবে গিয়ে যন্ত্রপাতি আছে, তা 10 লাখ টাকা দিয়ে তারা রিপেয়ার খরচ দেখাইছে। তবে অনিয়মের অভিযোগ থাকায় 2022-23 অর্থ বছরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দ 5 কোটি 30 লাখ টাকা এবং 2023-24 সালের বরাদ্দ 4 কোটি টাকা ছাড় হয়নি। দীর্ঘদিন ধরে সরকারি বরাদ্দ ও বেতন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন বাইগামের কর্মরতরা। আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে, আমার স্বামী নাই, আমার একটা বড় ছেলেও নাই, কিছু নাই, আমি অনেক কষ্টে আছি, আমার এই বেতনের উপর নির্ভর। দীর্ঘ 14 মাস যাবত আমরা কোনো প্রকার কোনো বেতন পাচ্ছি না। এখানকার প্রবীণ বাসিন্দারাও সমর্থন করছেন এই আন্দোলনকে। আগের যে 2টা কমিটি তাদের প্রবল দুর্নীতির কারণে আজকে প্রবীণের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। অযৌক্তিক কিছু বলেনি তো, অযৌক্তিক কিছু চাইনি, বেতন ভাতা পাচ্ছে না কেন? এই প্রতিষ্ঠানটিকে বঙ্গবন্ধু প্রবীণ নিবাস কমপ্লেক্সে পরিণত করার দাবি কর্মকর্তা কর্মচারীদের। এখন দুর্নীতি নাই, আমি দাবি করব উপপরিচালক হিসেবে। ঈদ এসে গেছে, আমরা গত বছর ঈদেও বেতন বোনাস পাইনি, আবার 1 বছর পরের বছর ঈদ, এই বছরও আমাদের কিভাবে ঈদ কাটবে আমরা জানি না। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে বেতন ভাতা পুনরায় চালু করার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি। ওদের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা সমাধানের চেষ্টা করছি। তো আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলছি, এই বরাদ্দটি পেলেই তারা বেতন ভাতা পাবেন। বাইগামের কর্মরতরা বলছেন প্রবীণদের কল্যাণে কাজ করা প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ার পথে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। ঢাকা রাজশাহীতে রেলের বিপুল দুর্নীতির প্রমাণ দুদকের হাতে, যে কোনো সময় মামলা ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রী। আগুনের 1 বছর পেরিয়ে গেলেও ক্ষতিপূরণ পাননি বঙ্গবাজারের ব্যবসায়ীরা, স্বাভাবিক হয়নি বেচা কেনা। এবার ঈদযাত্রায় যাত্রী ওঠানামা, টার্মিনালের ভেতরে আর সড়কে ফিটনেসবিহীন গাড়ি বন্ধে কঠোর নজরদারি রাখবে ডিএমপি। তবে রাজধানী ঢোকা বেরোনোর পয়েন্টগুলোতে যানজট মুক্ত রাখাকেই বড় চ্যালেঞ্জ মনে করছে ট্রাফিক বিভাগ।
নানা সংগঠন সংস্থার হিসেবে গত 5 বছরে ঈদুল ফিতরে 1375 সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 1508 জনের, আহত 3000-এর বেশি। নানা উদ্যোগ পদক্ষেপে উন্নতি হচ্ছে না পরিস্থিতির। এবার ঈদেও ঢাকা ছাড়ছেন 1 থেকে 1.25 কোটি মানুষ। তাদের যাওয়া আসা নিরাপদ নির্বিঘ্নে সতর্ক ডিএমপি ট্রাফিক বিভাগ। তাদের সাফ কথা, লক্কর ঝক্কর কোনো গাড়ি ঈদ যাত্রায় সড়কে চলতে দেওয়া হবে না। ঈদকে সামনে রেখে শেষের দিকে যখন যাত্রাটা শুরু করে তখন অযাচিতভাবে কিছু যানবাহন ঢোকার প্রয়াস চালায়। আমাদের নজরে যেগুলো আসে আমরা কিন্তু পারতপক্ষে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিই, অভিযান চালাই এবং অনেক ক্ষেত্রেই কিন্তু বাসগুলোকে আমরা বের হতে দেই না। এবং এটা আমাদের প্রত্যেকটা ট্রাফিক ডিভিশনে সচেষ্ট আছে সম্ভাব্য যেসব গ্যারেজে এই কাজগুলো হতে পারে, যেসব গ্যারেজে রঙের কাজগুলো চলে, মেরামতের কাজ চলে, প্রস্তুতির কাজ চলে, আমরা সচেতন আছি। পাশাপাশি অতিরিক্ত যাত্রী বহন বন্ধ সহ 22টি নির্দেশনা দিয়েছে তারা। এতে টার্মিনালের বাইরে যাত্রী ওঠানামার সুযোগ থাকছে না। ঢাকায় ঢোকা বেরোনোর পথ যানজট মুক্ত রাখতে নেওয়া হয়েছে নতুন কৌশল। টার্মিনালের ভিতর থেকে আপনারা জানেন যে ঈদ উপলক্ষে টার্মিনাল কেন্দ্রিক মানুষের কিন্তু ভিড়টা বাড়বে। তো টার্মিনালের ভিতর হতে বাসে যাত্রী ওঠানামার কাজটা করতে হবে এবং কোন অবস্থাতেই টার্মিনাল হতে বের হয়ে রাস্তাতে বাসে যাত্রী ওঠানামার কাজটি করানো যাবে না। পরিবহন মালিক শ্রমিক সহ সংশ্লিষ্টদের সঙ্গে কয়েক দফা আলোচনার পরই পরিকল্পনা চূড়ান্ত হয়েছে জানিয়ে ডিএমপির আশা এবারের ঈদযাত্রা আগের চেয়ে স্বস্তির হবে। মানুষ অনেক আগে থেকে বাড়ি ফেরার। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবাজারে আগুন লাগার 1 বছর পরেও বেচাকেনা কম, এতে হতাশ সেখানকার ব্যবসায়ীরা। ঈদের আগেও কেনাকাটা জমে ওঠেনি বলে দাবি তাদের। সেই সাথে আগুন লাগার 1 বছর পরেও কোনো ক্ষতিপূরণ বা অনুদান না পাওয়ার আক্ষেপ রয়েছে। এদিকে ব্যবসায়ী নেতারা বলছেন প্রধানমন্ত্রীর দেওয়া এবং বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া টাকা শিগগিরই বুঝিয়ে দেওয়া হবে। পাশাপাশি ঈদের পরেই পুড়ে যাওয়া স্থানে শুরু হবে বহুতল মার্কেট তৈরির কাজ। এজন্য ঠিকাদারও নিয়োগ দেওয়া হয়েছে। বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত হিসেবে তালিকাভুক্ত 2961 জন ব্যবসায়ীকেই দোকান বরাদ্দ দেওয়ার কথা রয়েছে। গত বছরের 4 এপ্রিল রোজার সময় আগুনে পুড়ে যায় বঙ্গবাজার। $5,000 টাকার একটি এলইডি লাইট কেনা হয়েছে 27,700 টাকায়। এমন তথ্যে রেলের ঢাকা রাজশাহী দপ্তরে অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট টিম। এতে মিলেছে কেনাকাটায় শত কোটি টাকার দুর্নীতির প্রমাণ। এখন মামলার জন্য কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় দুদক আইনজীবী খুরশিদ আলম খান। চট্টগ্রামের রেলওয়ের বৈদ্যুতিক প্রকৌশলীর কার্যালয়ের জন্য একটি এলইডি লাইট কেনা হয়েছে 5 গুণেরও বেশি দামে 27,700 টাকায়, যার বাজার মূল্য 5,000 টাকার বেশি নয়। সম্প্রতি দুদকের এক অভিযানে মিলেছে শত কোটি টাকা হরিলুটের এমন তথ্য। লিফটিং জ্যাক, ড্রিলিং মেশিন, কাটিং জ্যাক ক্রয় সংক্রান্ত নথিপত্রে পণ্যের উচ্চ মূল্য দেখা যায়। তথ্য উপাত্ত পর্যালোচনা করে দুদকের আইনজীবী বলছেন আদালতে উপস্থাপনযোগ্য যথেষ্ট প্রমাণ এই অভিযানে পাওয়া গেছে। অবশ্যই এটা সরকারি কেনা বেচার আওতায় পড়ে, রেলওয়ে সরকারি প্রতিষ্ঠান। এখানে যদি কেউ কেনা বেচায় যদি অনিয়ম ঘটে থাকে সেটা দুর্নীতি দমন কমিশন সেটা দুর্নীতি দমন কমিশন এখতিয়ার রাখে এটা অনুসন্ধান করার। রেল বিভাগের এই ধরনের দুর্নীতির কথা স্বীকার করে মন্ত্রী বলেন অভিযোগ খতিয়ে দেখা হবে। এছাড়া সার্বিক দুর্নীতি নিয়ন্ত্রণে নেওয়া হবে ব্যবস্থা। আমরা সেটা চেষ্টা করছি। আমাদের রেল মন্ত্রণালয়ে অথবা আমাদের রেল বিভাগে কোনো রকম যাতে কোনো ইরা থাকে, আমরা চেষ্টা করব সব রকম দুর্নীতির মূলোৎপাটনের জন্য। দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা টিআইবি বলছে সরকারি কেনাকাটায় পুকুর চুরির মতো অনিয়ম নিয়মিত হয়ে গেছে। যারা নিম্ন পর্যায়ে দুর্নীতি করে তাদের মধ্যে একটা উদ্বেগের বা একটা শঙ্কা সৃষ্টি করতে পেরেছে দুর্নীতি করার ক্ষেত্রে, তারা দ্বিতীয়বার চিন্তা করে এরকম হতে পারে। এরকম একটা কিছুটা বলবো যে এই ক্ষেত্রে কিছুটা সাফল্য, কিন্তু এটা কিন্তু দুর্নীতি নিয়ন্ত্রণের যে সার্বিক দুর্নীতি নিয়ন্ত্রণের মাপকাঠিতে এটির কিন্তু প্রভাব খুবই কম। সংশ্লিষ্টরা বলছেন দুর্নীতি বন্ধ করা না গেলে রেলের লোকসান কমবে না, বাড়বে না সেবার মান। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিয়ানমারে আরাকান আর্মির সাথে সে দেশের সেনাবাহিনীর চলমান সংঘর্ষে আবারও গুলির শব্দ শুনতে পেয়েছে শাহপরী দ্বীপের মানুষ। বুধবার বিকেলে কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পায় তারা। এর আগে গেল সপ্তাহে সোমবার ও মঙ্গলবার থেমে থেমে কয়েক রাউন্ড গোলাগুলির শব্দ শুনতে পায় টেকনাফের নীলা ও হোয়াইংখং এর বাসিন্দারা। সীমান্ত এলাকার বাসিন্দারা জানান মিয়ানমারের রাখাইন রাজ্যের মংরু শহরের বলিবাজার, নলবিলা সহ কয়েকটি গ্রামে সংঘর্ষ চলছে।
নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, মিয়ানমারের গোলাগুলিতে সীমান্তের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ওপারে সংঘাতের কারণে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ করতে যাতে না পারে সেজন্য বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে। এদিকে পালিয়ে আসা মিয়ানমারের ৩ সেনা সদস্য ও ১৭৯ বিজিবি সদস্য বর্তমানে বিজিবির হেফাজতে আছে। বাগেরহাটের ফকিরহাটে উডটেক ইন্ডাস্ট্রিজ নামের একটি প্লাইউড বোর্ড কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার সুকদাড়া এলাকায় কারখানাটিতে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, রাত 10টায় কাজ শেষে কারখানা বন্ধ করে চলে যান শ্রমিকেরা। পরে গভীর রাতে আগুন দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বাগেরহাট ও ফকিরহাট থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 6টি ইউনিটের প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ সময় কারখানায় রাখা প্লাইউড বোর্ড সহ সব মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সংস্কারের 1 মাসের মাথায় উঠে যাচ্ছে সড়কের পিচ। নিম্নমানের সামগ্রী ব্যবহার সহ ব্যাপক অনিয়মের অভিযোগ জানিয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। তোপের মুখে গাফিলতি অস্বীকার করে ঠিকাদার ও এলজিইডির দাবি, অতিরিক্ত ওজনের গাড়ি চলায় ক্ষতি হচ্ছে সড়কের। শরীয়তপুরের জাজিরা ক্যান্টনমেন্ট থেকে পূর্ব নওডোবা গনির মোড় পর্যন্ত 3 কিলোমিটার সড়কের সংস্কারের 1 মাসও পার হয়নি। এরই মধ্যে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং। এলজিডির অধীনে এই সংযোগ সড়ক সংস্কার করে মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ স্থানীয়দের। 1 নম্বর ইটা ওরা মারায়, ওরা মারছে লোক 2 নম্বর 3 নম্বর 4 নম্বর ইটা মেরে দিয়েছে। গাড়ি যাওয়ার আগেই মনে করেন যে পিচ অটো উঠে যাইতেছে। স্থানীয়দের তোপের মুখে তড়িঘড়ি পিচ উঠা অংশ সংস্কার করে ঠিকাদার প্রতিষ্ঠান। তবে তাদের দাবি, অতিরিক্ত ওজনের গাড়ির কারণেই ক্ষতি হচ্ছে সড়কের। যখন শরীয়তপুরের আমাদের জেলায় গাড়িগুলো ঢুকে সেই পাশটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেই পাশটা দিয়ে গাড়িগুলো মানে বেশি চলতেছে। অপর পাশে ডান পাশে যে আপনি দেখবেন যে পুরো রাস্তায় কোথাও ক্ষতিগ্রস্ত হচ্ছে না। এর একমাত্র কারণে হচ্ছে ওভারলোডিং। ঠিকাদারদের সাথে সুর মিলিয়ে এলজিডিও দাবি করছে সড়কের কাজ ঠিকমতো হয়েছে, ওভারলোডিংকে দুষছে তারাও। আরএসডি কর্তৃক যে সকল রাস্তা নির্মিত হয় সেখান দিয়ে হেভি লোডের গাড়িগুলো যায়, আমাদের এই রাস্তা দিয়েও হেভি লোডের গাড়িগুলো গিয়েছে। যেহেতু আমাদের এলজিডির রাস্তা অত হেভি লোডের জন্য ডিজাইন করা না, সেক্ষেত্রে অনেক জায়গায় কিছুটা ক্র্যাক দেখা দিয়েছে। এই সড়কে প্রতিদিন ছোট বড় প্রায় 2 শতাধিক গাড়ি চলাচল করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নেই বিএমডিসির অনুমোদন, এমনকি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তও নয়। প্রতিষ্ঠানটিতে ভর্তিতে আছে নিষেধাজ্ঞাও। এরপরও শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে রাজশাহীর শাহ মখদুম মেডিকেল কলেজ। চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পড়ে 42 শিক্ষার্থীর চিকিৎসক হওয়ার স্বপ্ন এখন অনিশ্চয়তায়। 2014 সালে যাত্রা শুরু রাজশাহী শাহ মখদুম মেডিকেল কলেজের। তবে এখনও নেই বিএমডিসির অনুমোদন, অধিভুক্ত নয় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের। 2020 সালে শাহ মখদুম মেডিকেল কলেজে নতুন শিক্ষার্থী ভর্তি স্থগিতের নির্দেশ দেয় মন্ত্রণালয়। তবে এরপরও 2020-21 শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থী ভর্তি করে প্রতিষ্ঠানটি। চমকপ্রদ বিজ্ঞাপনের ফাঁদে পড়েন 42 শিক্ষার্থী, যাদের চিকিৎসক হওয়ার স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে। দীর্ঘ 18 মাস ক্লাস করার পরও আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি। এই অবস্থায় একজন মেডিকেল স্টুডেন্ট হিসাবে আমার মানসিক অবস্থা খুবই খারাপ। আমাদের ক্যারিয়ার তো শেষ, আমরা ফিজিক্যালি মেন্টালি বলেন একদম পুরো অবস্থা আমাদের পুরোটাই খারাপ। বাবা মার টাকাও শেষ, আমাদের শিক্ষা জীবনে অনিশ্চয়তার মুখে পড়ছে। শাহ মখদুম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলছে, হাইকোর্টের একটি রিটের পরিপ্রেক্ষিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত আছে যতদিন পর্যন্ত এই মামলাটা নিষ্পত্তি না হয়। সেই দিক থেকে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে আমরা ছাত্র ভর্তি করেছি। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় বলছে, শাহ মখদুম মেডিকেল কলেজে ভর্তির বিষয়ে মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা আছে। শিক্ষা কার্যক্রম চালালে এর দায় দায়িত্ব তাদেরকেই বহন করতে হবে। আমাদের কাছে যা লেখালেখি করে আমরা তো কিছুই লিখিতভাবে তাদেরকে পজিটিভ কিছু জানাচ্ছি না, কাজে এটা এর জন্য তারাই দায়ী থাকবে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, বিষয়টি তার নজরে রয়েছে। ভর্তি শিক্ষার্থীদের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। ছেলে মেয়েগুলো ভর্তি হতে তারা হয়েছে, তাদেরকে কি করা যায় সেটা নিশ্চয়ই এই মুহূর্তে তো আমার কিছু বলার নেই। আমরা এটা নিয়ে চেষ্টা করব
যে কোনো রকম একটা অ্যামিকেবল সেটেলমেন্ট করা যায় কিনা। এদিকে শিক্ষার্থীরা অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলা করেছে মেডিকেল কলেজটির পরিচালক, চেয়ারম্যান সহ 11 জনের বিরুদ্ধে। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। চট্টগ্রাম মহানগরী 16টি থানার মুক্তিযোদ্ধাদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সকালে সিএমপি ইনডোর স্পোর্টস কমপ্লেক্স মিলনায়তনে এসব সামগ্রী তুলে দেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়। এ সময় তিনি বলেন, বাঙালির মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের যে অবদান তা কোনোদিনও ভোলার নয়। আজও তাদের সেই বীরত্বগাথা জাতিকে নানাভাবে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে। মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানাতে এই আয়োজন বলেও জানান তিনি। অনুষ্ঠানে নগরীর 580 জন মুক্তিযোদ্ধার হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। আর এই ছিল সংবাদ দুপুরের আজকের আয়োজন। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।